ভোরের কুয়াশা এখনো ঘিরে রয়েছে অরণ্য, বাতাসে মিশে আছে জঙ্গলের গন্ধ। সকালে ময়ূরের ডাকে ঘুম ভেঙে যখন জানলার বাইরে প্রথম আলো দেখলাম, মনে পড়ল আমি আছি গরুমারার জঙ্গলে। আমাদের অফবিট ডুয়ার্স সিরিজের তৃতীয় পর্বে আজ আপনাদের ঘুরে দেখাবো এই গরুমারা। আমাদের একদিনের গরুমারা ভ্রমণে আমরা স্টে করেছিলাম বাবলুদার রিসর্ট গরুমারা নেস্টে। কোলাহলমুক্ত পরিবেশে চা বাগানে ঘেরা এই রিসর্টের স্টে ছাড়াও এর আরও একটা প্রধান আকর্ষণ হলো দুর্দান্ত খাওয়া দাওয়া। সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে। বিকেলবেলায় গরুমারার গহীন অরণ্যে জিপ সাফারি এবং হঠাৎ বুনো হাতির মুখোমুখি হওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতাও শেয়ার করব আজকের পর্বে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর এই সিরিজের আগের দুটি ভিডিও যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে লিংক দিয়ে দেব। আমরা গরুমারা গিয়েছিলাম জলদাপাড়া থেকে। জলদাপাড়ার গল্প আপনারা এই সিরিজের আগের দুটো পর্বে দেখেছেন। যারা কলকাতা থেকে ডিরেক্টলি গরুমারা আসতে চান, নিয়ারেস্ট স্টেশন নিউমাল জাংশন। ময়নাগুড়ি থেকেও আসা যায়, আর চাইলে শিলিগুড়ি থেকে গাড়িতেও আসতে পারেন। জলদাপাড়া থেকে গরুমারা পর্যন্ত আমাদের রিজার্ভ গাড়ির ভাড়া পড়েছে ৩,০০০ টাকা। সময় লাগবে প্রায় ২.৫ থেকে ৩ ঘন্টা। যাওয়ার পথে ফালাকাটা বাজারে একটা মিষ্টির দোকানে দাঁড়াবো। জলদাপাড়া আসার দিন সেখানে ব্রেকফাস্ট করেছিলাম। ফালাকাটাতে এই মিষ্টির দোকানের নাম সুইটি। ডেসক্রিপশন বক্সে লোকেশন দিয়ে দেব। যারা মিষ্টি লাভার, যাতায়াতের পথে একবার অবশ্যই ঘুরে যাবেন। জলদাপাড়া যাওয়ার দিন এই দোকানটায় ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টের টেস্ট তো খুবই ভালো ছিল। দুদিন ধরে খুব মিষ্টির ক্রেভিং হচ্ছে, তাই এইখান থেকেই মিষ্টি নিতে এসেছিলাম। এখান থেকে মোটামুটি আর কতক্ষণ লাগবে? 2 ঘন্টা। ফালাকাটা পেরিয়ে 2 ঘন্টার যে স্মুথ জার্নিটা ছিল তার অনেকটাই কাটিয়েছিলাম ঘুমিয়ে। যখন চোখ খুললাম, চারপাশে গরুমারার সবুজ অরণ্য দেখলেই চোখ জুড়িয়ে যায়। গরুমারায় আমাদের আজকের বাসস্থান বাবলুদার রিসর্ট গরুমারা নেস্ট। যাওয়ার পথে একদিকে এইরকম সবুজ মাঠ, অপরদিকে ডুয়ার্সের চা বাগান, আর এই চা বাগানের মাঝেই আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানা গরুমারা নেস্ট। আমরা গরুমারা নেস্টে এইমাত্র এসে পৌঁছেছি। এই হচ্ছে আমাদের রুমের নাম হচ্ছে গামারি। রুমটা ভিতর থেকে একটু দেখে নেব। রুমে যাওয়া যাক। রুমের ভেতর ঢুকে প্রথমেই এখানে বেড আছে, এসি রুম। ইনফ্যাক্ট এখানে সবকটা রুমেই এসি আছে। এইদিকে একটা সোফা কাম সিটিং এরিয়া, সুন্দর পর্দা দেওয়া আছে। আর এই দিকটাতে ক্যাবিনেট করা আছে। ক্যাবিনেটে আপনারা আপনাদের মালপত্র সমস্ত কিছু রাখতে পারবেন। আমাদের জিনিসপত্র এখানে ধরে গেছে। আয়না আছে, আয়না কাম এটাও একটা ওয়ার্ড্রোব। আর এখানে আছে একটা মিনি ফ্রিজ। এই হচ্ছে মিনি ফ্রিজ। জঙ্গলের অ্যাম্বিয়েন্স রাখার জন্য রুমের ভেতর লাইট একটু কম দেওয়া আছে, এটা এখানকার থিম। এখানে টি কফি কিট দেওয়া আছে। আর এই দিকে হচ্ছে ওয়াশরুম। একদম বড় সড়ো নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। প্রয়োজনের সমস্ত জিনিস আছে, গিজারও আছে। এখানে মিনারেল ওয়াটার রাখা আছে, এটা চার্জেবল, 20 টাকা পার বোতল, 1 লিটারের বোতল আছে।
আর এখানে ওই রুমের সাথে কমপ্লিমেন্টারি শ্যাম্পু আর শাওয়ার জেল দিয়েছে। এই হলো গরুমারাতে আমাদের আজকের থাকার ঠিকানা। আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে। এরপর লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা যাব জঙ্গল সাফারিতে। আজ বৃহস্পতিবার ওয়াচ টাওয়ার সাফারি বন্ধ থাকে। আমি জানতাম, বাট আমার মাথায় ছিল না, এইমাত্র ফোন করলাম, জানতে পারলাম। তো আজকে বিকেলবেলায় জঙ্গল সাফারি করব গরুমারার। কালকে সকালে চেষ্টা করব যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার দেখতে যেতে। এখন অবধি আমি শিওর না আদৌ যেতে পারবো কিনা, ট্রাই করব। বাট আজকে বিকেলের জঙ্গল সাফারিটা এই এপিসোডেই আপনাদের দেখাবো। তো একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর লাঞ্চে যাব। এখানে লাঞ্চ প্যাকেজে ইনক্লুডেড না, আমাদের আগে থেকে অর্ডার দেওয়া ছিল। এখানে ট্যারিফ আর লাঞ্চের চার্জ কত সেটা পরে বলছি। রিসর্টের কিচেনটাও বেশ সুন্দর, চারিদিকে কাঁচের জানালা, বনভোজনের মতো একটা ফিল আছে। লাঞ্চে আমাদের দেওয়া হয়েছে ঝুড়ি আলু ভাজা, স্যালাড, ডাল, আলু পোস্ত, মাছের ঝোল এবং গরম ভাত। একটুও বাড়িয়ে বলছি না, শুধুমাত্র গরম ভাতের ওপরেই ঘিটার জন্য আমি বারবার এখানে আসতে রাজি। প্রত্যেকটা খাবারের স্বাদ দুর্দান্ত, তার সাথে এই অ্যাম্বিয়েন্সে বসে খাওয়ার এক্সপিরিয়েন্সটাও দারুণ। শেষ পাতে চাটনি এবং সন্দেশ দিয়েছে, সন্দেশটার টেস্টটাও ফাটাফাটি। লাঞ্চের পর আমরা যাচ্ছি সাফারির জন্য। সাফারি বুক করার জন্য আমাকে কোথাও যেতে হয়নি, রিসর্ট থেকে একটা নাম্বার দিয়েছিল, সেখানে ফোন করে অনলাইন পেমেন্ট করে সাফারি বুক করেছি। সাফারির গাড়ি আমাদের রিসর্ট থেকে পিক আপ করে নিয়েছে। এখন আমরা যাচ্ছি লাটাগুড়ির ফরেস্ট অফিসের দিকে। রাস্তার দুপাশে জঙ্গল, মাঝে মধ্যেই এই রাস্তায় হাতি দেখা যায়। প্রায় 3:30-র সময় আমরা পৌঁছালাম লাটাগুড়ির ফরেস্ট অফিসে। এখান থেকে আমাদের গাইড গাড়িতে উঠবে। ভিডিও ক্যামেরার জন্য এখানে 250 টাকা পে করতে হয়েছিল। বিকেলের প্রথম সাফারিতে আমরা জঙ্গলে প্রবেশ করব। অন্য জীব যদি আগে চলে যায় তাহলে তাকে দেখে বন্যপ্রাণীদের লুকিয়ে পড়ার চান্স আছে। এই সাফারিতে আমরা কোনো ওয়াচ টাওয়ারে যাব না, বরং গরুমারার গভীর জঙ্গলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ঘুরে জন্তু জানোয়ার দেখার চেষ্টা করব। সাফারির ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। গরুমারা জঙ্গল সাফারি, এটা মেনলি হচ্ছে জঙ্গলটাই দেখবেন। আর এই জঙ্গল ঘুরতে ঘুরতে যদি কোনো অ্যানিমেলস পেয়ে যান ওটা আপনাদের লাভ। তো এই জঙ্গলে হাতি, বাইসন, গন্ডার, জৌলিশ, লেপার, হরিণ এসব আছে। তো দেখি আজকে কী হয়, আপনারাও দুদিকটা খেয়াল রাখবেন। অনেক সময় আমাদের যখন মিস হয়ে যায়, কিছু দেখলে দাঁড়াতে বলবেন, দাঁড়াবেন। গরুমারার জঙ্গল জলদাপাড়ার মতো গ্রাসল্যান্ড নয়, শাল, সেগুন, শিরীষ প্রভৃতি গাছের ঘন জঙ্গল, তাই এখানে অ্যানিমেল স্পট করাটা একটু কঠিন। সবচেয়ে বেশি এখানে যেই জন্তুটা দেখা যায় তা হলো হাতি। জলদাপাড়ার জঙ্গলের সাথে এই অরণ্যের আরও একটা পার্থক্য আছে। জলদাপাড়ায় প্লান্টেশন করা হয় পশুখাদ্যের যোগান দেওয়ার জন্য, আর এই জঙ্গলটা পুরোপুরি চলে নিজের ইকোসিস্টেমে, কোনো প্রকার কৃত্রিম প্লান্টেশন এখানে করা হয় না। সাফারির প্রথম 30 মিনিটে কোনো জন্তু জানোয়ারের দেখা না পেলেও এই গভীর জঙ্গলে হুডখোলা জিপে চড়ে ঘুরে বেড়াতে বেশ লাগছে। চারিদিকে ঝিঁঝির তীব্র আওয়াজ। জঙ্গলের মধ্যে প্রায় 40 মিনিট ঘোরার পর আমরা এই ময়ূরটাকে দেখতে পেলাম।
এখানে আসার সবচেয়ে ভালো সময় হলো শীতকাল, তখন পশু পাখি দেখার চান্স অনেকটাই বেশি থাকে। জঙ্গলের মধ্যেকার এই ছোট জলাগুলোতে অনেক সময়ই পশুদের জল খেতে দেখা যায়। এই জঙ্গলে এরকমও একটা জায়গা আছে যেখানে সবচেয়ে বেশি বার লেপার্ড দেখা গেছে। এই সাফারিতে আমরা সেখানেও যাব। প্রথম 1 ঘন্টায় আমরা একটা ময়ূর ছাড়া আর কিছুই দেখতে পাইনি। এখন আমরা জঙ্গলের অন্য একটা দিকে যাচ্ছি। জঙ্গলের এই অংশে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর অবশেষে দেখা পেলাম তার গরুমারার বন্য দাঁতাল। ওই সামনে আছে, সামনে আছে। আমাদের দেখে সে বেজায় অসন্তুষ্ট, তাই মাটিতে পা ঘষছে। এর পিছনে জঙ্গলের ভিতরে আরো কয়েকটা হাতি আছে, তবে জঙ্গল এতটাই ঘন যে তাদেরকে দেখাই যাচ্ছে না। আমাদের গাইড বলছিলেন এর অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে অ্যাটাক করতে পারে, তাই সতর্ক থাকতে হবে। কিছুক্ষণ পর যখন হাতিটা জঙ্গলে প্রবেশ করে এবং আমাদের জিপ একটুখানি এগিয়ে যায়, তখন জঙ্গল থেকে সে আবার বেরিয়ে এসে পথ আটকায়। ও এদিকে তো মনে হচ্ছে লক্ষ্য নিয়েই আছে। প্রায় 10 মিনিট আমাদের পথ আটকানোর পর এক জঙ্গল কাঁপানো নিনাদ ছেড়ে হাতি মহারাজ জঙ্গলের ভিতরে অদৃশ্য হন। জানেন তো, হাতিকে জঙ্গলের ইঞ্জিনিয়ার বলা হয়। তারা গাছপালা ভেঙে জঙ্গলের মধ্যে প্রাণীদের যাতায়াতের রাস্তা তৈরি করে। তারা জলাশয়ও খনন করে এবং তাদের গোবরের মাধ্যমে অনেক দূরত্বে বীজ ছড়িয়ে দেয়, যা জঙ্গলের বাস্তুতন্ত্রকে রক্ষা করতে বিশেষ সহায়তা করে। জঙ্গলের মধ্যে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর পৌঁছালাম নেওড়া জঙ্গল ক্যাম্পের সামনে। এটাও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টি। চাইলে জঙ্গলের ভিতরে এখানেও থাকতে পারেন। অনলাইনে বুক করা যায়, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। আমাদের গাইড বলেছিলেন যে এই সময় ধান পাকে, অর্থাৎ নভেম্বর মাসের মাঝের দিক থেকে এই জায়গায় প্রচুর হাতি দেখতে পাওয়া যায়। এখানে আর একটা ময়ূর দেখতে পেয়েছি। সাফারির শেষে আমাদের আদিবাসী নৃত্য দেখতে যাওয়ার কথা ছিল। সাফারির টিকিটের সাথেই সেটা ইনক্লুডেড, তবে সেখানে না গিয়ে আমরা একটা অন্য রাস্তা দিয়ে ফেরার সিদ্ধান্ত নিলাম। সেই রাস্তায় এখনো পর্যন্ত সবচেয়ে বেশি বার লেপার্ড দেখা গেছে। জঙ্গলের কিছু কিছু অংশে এইরকম গ্রাসল্যান্ড। এই সব জায়গায় গন্ডার থাকতে পছন্দ করে, যদিও গরুমারার জঙ্গলে গন্ডার কমই দেখা যায়। এই জায়গায় আমরা একটা ময়ূর দেখতে পেয়েছিলাম। এই হলো গরুমারার জঙ্গলের সেই গা ছমছমে রাস্তা, যেখানে সবচেয়ে বেশি বার লেপার্ড দেখা গেছে। এই রাস্তার নাম 72-এর রাস্তা।
যদিও আমরা সেদিন কোনো লেপার্ডের দর্শন পাইনি, তাও এই রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের গাইডের মুখ থেকে লেপার্ডের গল্প শুনতে বেশ রোমাঞ্চকর লাগছিল। কেমন করছে, হ্যাঁ বড় হাতে যদি একবার এরকম করে মুশকিল হয়। দেড় ঘন্টার সাফারি সেরে সন্ধ্যা 5:30 নাগাদ আমরা রিসর্টে ফিরে আসি। সাফারির গাড়ি আমাদের রিসর্টে ড্রপ করে দেয়। গুড ইভিনিং। আমরা এইমাত্র জঙ্গল সাফারি সেরে ফিরলাম। আজকে বৃহস্পতিবার, যেহেতু ওয়াচ টাওয়ার সাফারি বন্ধ আছে, তাই জঙ্গল সাফারিতে গিয়েছিলাম। সাফারির খরচা পড়লো 3200 টাকা। তো এই 3200 টাকার মধ্যে আমাদের এই রিসর্ট থেকেই পিক আপ করে নিয়েছিল গাড়ি। আর এই 3200 টাকা ছাড়াও আরেকটা চার্জেস আছে। আমি যেহেতু ভিডিও ক্যামেরা নিয়ে গেছিলাম এবং ভিডিও করেছিলাম, তো ভিডিওর চার্জ হচ্ছে কিন্তু 250। যখন আমরা গেট থেকে টিকিট করে সাফারির জন্য গেলাম, ওইখানেই 250 রুপিস এক্সট্রা পে করতে হলো। যাই হোক, আসার পর থেকে সময়ের অভাবের জন্য রিসর্টটা খুব একটা ভালোভাবে ঘুরে দেখা হয়নি। তো আপনাদেরকে একবার রিসর্টটা ঘুরে দেখিয়ে দিই। দারুণ সুন্দর জায়গা। মানে আমি এখানে আসার পর আফসোস করছি যে আমি মাত্র একদিনের জন্য এসেছি, হাতে সময় খুব কম। কালকে আমরা অন্য একটা প্রপার্টিতে থাকার প্ল্যান আছে আমাদের। এখানে এই গাছটা দেখুন, এই লাল লাল এগুলো জামরুল হয়ে আছে। এগুলো খাওয়া যায় কিনা আমি জানি না, তো দেখতে দারুণ লাগছে। এই যে প্রপার্টিটা অনেকটাই বড় প্রপার্টি। এখানে কটেজ সিস্টেমের ঘর করা আছে। আমাদের কটেজটা একদম শেষের দিকে। আর বেড়াতে এসে যারা টুকটাক কাজকর্ম করেন তাদের জন্য বলে রাখি, এখানে এয়ারটেলের নেটওয়ার্ক মোটামুটি ভালোই চলে। আর তার সাথে এনাদের ওয়াইফাইও আছে। ওয়াইফাইয়ের স্পিড মোটামুটি ভালো, কাজকর্ম করা যেতে পারে। গেট থেকে শুরু করে আমাদের কটেজ পর্যন্ত এরকম সোজা রাস্তা করা আছে। একদিকে হচ্ছে এরকম বাগান, আর উল্টো দিকে হচ্ছে এইদিকে কটেজগুলো। এটা এনাদের ডাইনিং এরিয়াটা। খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো। অন্ধকার হয়ে যাওয়ার পর আরও ভালো লাগবে দেখতে। অন্ধকার হয়ে যাওয়ার পরও কিছু ক্লিপ নেবো, দেখাবো এই গরুমারা নেস্ট জঙ্গলের মাঝখানে রাত্রে কেমন লাগে। এখানে হাঁটতে হাঁটতে গেটের দিকটায় চলে এসেছি। বাইরে দেখাই, আমাদের যে রিসর্টটা আছে সেই রিসর্টের বাইরেই ঠিক চায়ের বাগান। এই দিকটা দেখুন, এই হলো গেট। গেট থেকে বেরিয়ে বাইরে এরকম চায়ের বাগান। গেটের দিকটা থেকে ঘুরে এলাম, এখন অপোজিটে যাচ্ছি। দেখি ওই দিকে কতটা যাওয়া যায়। রিসর্টের একদম শেষে এই দিকটায় একটু সিটিং এরিয়া মতো করা আছে। এই জায়গাটায় ঘুরে বেড়াতে দারুণ লাগবে। অবশ্যই শুনতে পাচ্ছেন আশপাশ থেকে কতটা পাখির ডাক শোনা যাচ্ছে। চারদিকে চা বাগান, একটা অসাধারণ শান্তি বিরাজ করছে এই জায়গাটাতে। গরুমারা নেস্টে আমাদের ট্যারিফ পড়েছে 1850 টাকা পার হেড, যার মধ্যে ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড। লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স প্যাকেজে ইনক্লুডেড না। এখানে যে লাঞ্চটা আমরা করেছিলাম তার চার্জেস ছিল 350 টাকা পার হেড। গরুমারা নেস্টে এখানে আমরা সন্ধ্যের জন্য স্ন্যাক্স অর্ডার করে নিয়েছি। স্ন্যাক্সটা কিন্তু এনাদের ওই প্ল্যানের মধ্যে না, লাঞ্চটাও এনাদের প্ল্যানের মধ্যে ছিল না। অ্যাকচুয়ালি এখানের প্ল্যানটা হচ্ছে শুধুমাত্র ডিনার আর ব্রেকফাস্টটাকে নিয়ে। স্ন্যাক্সে কী কী নিয়েছি দেখিয়ে দিই। এখানে স্ন্যাক্স দিয়ে গেছে এরকম প্লাস্টিকের র্যাপিংয়ে। এটা হচ্ছে ভেজ পকোড়া, এটার প্রাইস নিয়েছে 100 পার প্লেট। এখানে আছে ফিশ ফিঙ্গার, এটার প্রাইস নিয়েছে 240 পার প্লেট। আর এটা হচ্ছে চিকেন নাগেটস, এটার প্রাইস হচ্ছে 200 পার প্লেট। Silent night, holy night,
round yon virgin mother and child, holy infant, so tender and mild, sleep in heavenly peace. ঠিক রাত 8টায় বৃষ্টি নামলো। লালমোহনবাবুর ভাষায় বলতে গেলে এইরকম ড্রামাটিক বৃষ্টি খুব কমই দেখেছি। তার কারণ মেঘের গর্জন, দূর থেকে ভেসে আসা ময়ূরের ডাক আর এই রিসর্টের অ্যাম্বিয়েন্সটা মিলে যেটা তৈরি করেছিল তা এতকাল বইয়ের পাতাতেই পড়েছি। রাত্রি 9:30টার সময় আমাদের ডাক পড়ে ডিনারের জন্য। ডিনারের মেনুতে আছে স্যালাড, বেগুন ভাজা, ভাত, ডাল, মিক্স ভেজ এবং দেশি মুরগির ঝোল। প্রত্যেকটা খাবারের টেস্ট যথারীতি দুর্দান্ত। মিক্স ভেজটা আমার সবচেয়ে ভালো লাগলো। শেষ পাতে দিয়েছে চাটনি আর রসগোল্লা। এগুলো কি ফল গো? জামরুল। জামরুল, এগুলো খাওয়া যায় না? খাওয়া যায় তো। খাওয়া যায়? হ্যাঁ, কত খাবে দেখো, কত ফলন। এখান থেকে জামরুল নিয়ে নিয়েছি, কালকে বুঝতে পারিনি এটা খাওয়া যায় কি খাওয়া যায় না। ওরে টাটকা জামরুল খাবি? হ্যাঁ দেখ, হ্যাঁ আমি জিজ্ঞাসা করলাম। খেয়ে দেখ কেমন, একদম শিশিরের জলে ধোয়া জামরুল। সেটা আমি জানি না। হ্যাঁ খাওয়া যায় তো, সব নিয়ে গেছে। সেই আমারটাই তবু হালকা কষা ছিল, এটা একদমই কষা নেই। এখানে যারা সাইট সিন করতে চাইছেন, সাইট সিনের জন্য বেশ কিছু অপশান এখানে আছে। তো প্রথম তো আপনারা সাফারি করতেই পারেন। এখানে টোটাল 5টা ওয়াচ টাওয়ারে সাফারি হয় এবং তাছাড়াও আপনারা এখানে জঙ্গল সাফারিটা করতে পারেন। গতকাল বৃহস্পতিবার যেমন ওয়াচ টাওয়ার সাফারি বন্ধ থাকার জন্য আমরা জঙ্গল সাফারি করেছিলাম। এছাড়াও বিভিন্ন পয়েন্টসে এখানে আপনি ঘুরতে পারেন। আমি এখান থেকে সাইট সিনের যে লিস্টটা আছে সেটা ডিসক্রিপশান বক্সে এবং স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। ছোট বড় মিলিয়ে আশপাশে প্রচুর ঘোরার জায়গা আছে। সাইট সিনের পয়েন্ট যা আছে হয়তো 7 দিনেও আপনি শেষ করতে পারবেন না। ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, একবার চেক করে নেবেন, নামগুলো ধরে একবার গুগল করে নেবেন, তাহলে জায়গাগুলো অ্যাকচুয়ালি কীরকম দেখতেও আপনারা দেখতে পাবেন। আর স্টের সাথেও আরেকটা হাইলাইট করার মতো বিষয় হলো এনাদের খাবার দাবার। প্রত্যেকটা খাবার দুর্দান্ত। দুপুরবেলায় খাওয়া থেকে শুরু করে আমাদের রাত্রের ডিনার পর্যন্ত সবই ভালো হয়েছে। আজকে আমরা 9:30 নাগাদ বেরোবো, এখন অলরেডি 9টা বাজছে। তো এখন যাব কিচেনে, ব্রেকফাস্ট করব, তারপর বেরোবো। গুড মর্নিং। ব্রেকফাস্টে এখানে 4-5 রকমের অপশান আছে, যার মধ্যে আমার মিসেস চুজ করেছেন প্যানকেক উইথ মেপল সিরাপ অ্যান্ড ফ্রুট জুস।
আর আমি নিয়েছি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। খাবারের টেস্ট নিয়ে আলাদা করে আর কিছু বলবো না। আপনারা যারা পুরো ভিডিওটা দেখলেন আশা করি বুঝতে পেরেছেন এখানের খাবার কিরূপ সুস্বাদু। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরোবো ডুয়ার্সের কিছু জায়গায় সাইট সিন করতে। সেই গল্প থাকছে আগামী পর্বে। আজকের পর্ব এই পর্যন্তই। আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করুন। আর যদি এই ধরনের ভিডিও আপনি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল দ্য ফ্লপ এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করুন। আমি দ্য ফ্লপ এক্সপ্লোরার আরও একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে ফিরে আসছি পরের পর্বে।